আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। ভোট হচ্ছেই বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস ভাবছেন তিনি করাবেন ভোট, অর্থাৎ তার সরকার ক্ষমতায় থেকে নির্বাচন পরিচালনা করবে। একেবারে ভুল ভাবনা। ইউনূস সরকারের অধীনে যে ভোট হচ্ছে না, এটা এখন নিশ্চিত। হ্যাঁ, নিশ্চিত বলেই বলছি। ভোট হবে কেয়ারটেকার সরকারের অধীনে, এবং সেই সরকার শাসনভার হাতে নেয়ার আগেই চলে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই বিষয়ে ট্রাম্প সাহেবও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সেই সিদ্ধান্তের কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। আর যে মোহাম্মদ ইউনূসকে যে আমেরিকার প্রশাসন আর কোনো গুরুত্বই দিচ্ছে না, সেটাও প্রমাণ হয়ে গেল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিম মুনির জেনারেল ফিল্ড মার্শাল তার সঙ্গে 1 ঘন্টা 20 মিনিট বৈঠক করেছেন হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, মার্কো রুবিও, তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তো কিন্তু ইউনূসের সাথে 1 মিনিটের জন্য তারা দেখা করেননি, এবং তারা ইউনূসকে সময় দেননি। ইউনূস নিজে চেষ্টা করেছেন, তার যে লবিং ফার্ম তারা চেষ্টা করেছে, তাতেও কোনো রকম ডাল গলেনি। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে যখন মার্কো রুবিও এবং ভারতের এস জয়শঙ্করের দেখা হয়েছিল, তখনই জয়শঙ্করকে মার্কো রুবিও মার্কিন প্রশাসনের কথা বলে দেন। এই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে আমেরিকা ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। আমেরিকার এ বিষয়ে বক্তব্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে এবং ধারাবাহিকভাবে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছে। সকল বাংলাদেশির জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ সব দলকে নিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়ে এসেছে আমেরিকা। এই অবস্থান শেখ হাসিনার আমল থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত ধারাবাহিক রয়েছে। মাঝখানে এমন একটি ভাবনা দানা বেঁধেছিল যে শেখ হাসিনার পতন ঘটেছে যে আমেরিকার চক্রান্তে, সেই সরকারকে বাইরে রেখে, মানে শেখ হাসিনার সরকারকে বাইরে, সরকার নয় তার দলকে, শেখ হাসিনাকে বাইরে রেখে ভোট করাতে চায় আমেরিকা। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক চাপ এতটাই প্রবল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে আসতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, এবং মার্কো রুবিও সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জয়শঙ্করকে। আর বাংলাদেশের ভোট নিয়ে ভারতের যে অবস্থান সেটা তো স্পষ্ট। ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন বা মুক্ত, স্বচ্ছ, সমস্ত দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন চায় ভারত। এরকম নির্বাচন কখনো ইউনূসের মতো একজন দলীয় শাসকের অধীনে হতে পারে না। সুতরাং ভোট ঘোষণার আগে ইউনূসকে চলে যেতে হবে, এবং যেতেই হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা সত্ত্বেও নির্বাচন কমিশন যে চুপ রয়েছে, কিছু বলছে না, তার পেছনে এটাও একটা কারণ। ইউনূস সরকার কবে যাবেন? ইউনূস সরকারের টিকে থাকার বিষয়ে তাই ক্রমাগত সন্দেহ দেখা দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী ইউনূসের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি প্রকৃতপক্ষে ইউনূসের নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যে জন্য এই দলকে কিংস পার্টি হিসেবে এখন পরিচিত। এই দলটি যে শুধুমাত্র 3 মাসের পুরনো এবং সারা দেশে এর মাত্র 1 ডজনেরও কম কমিটি রয়েছে, তবুও এর প্রত্যক্ষ বিশেষ সুবিধা মতো প্রবেশ অধিকার রয়েছে
প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কাছে। সরকার চালাতে বড় ভূমিকা নিচ্ছে এই দল। আল জাজিরা এবং রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে ইউনূস 2025 সালের মে মাসে পদত্যাগের কথা ভেবেছিলেন এবং বলেছিলেন। তিনি এনসিপি নেতাদের বলেছিলেন যে পরিস্থিতি এমন যে তিনি কাজ করতে পারছেন না, তাই বিদায় নিতে চান। সে কথা ফলাও করে প্রচারও করা হয় এই দলের পক্ষ থেকে। তারপর ইউনূস সিদ্ধান্ত যেটা পাল্টান, সেটাও এই দলেরই অনুরোধে। স্পষ্টতই এটা ছিল একটা গট আপ গেম। এবং একটা কথাই ক্রমে স্পষ্ট হয়ে উঠছে যে ইউনূস ক্ষমতা ছাড়তে চান না। আর এই জন্যই আওয়ামী লীগের পদচ্যুত শেখ হাসিনা বলেছেন যে ইউনূসের অধীনে নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না। বিবিসি এবং আল জাজিরার মতে সেনাবাহিনীর সাথে ইউনূস সাহেবের সরকারের সম্পর্ক ক্রমশ খারাপ হওয়াটাও ইউনূসের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার একটা বড় কারণ। শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও অ্যাক্টিভ হয়ে উঠেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর ইউনূস চলে গেলে নির্বাচন কমিশন কিন্তু সেটাই করবে, অর্থাৎ ভোট এগিয়ে এনে ডিসেম্বরেই করে নিতে পারে ভোট। ইউনূস এবং ওয়াকারের ভেতরকার এই ঠান্ডা যুদ্ধ পরিস্থিতি ইউনূসের সরকারকে আরো নাজুক করে তুলেছে এবং ইউনূসের সরে যাওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে এবং চলে তাকে যেতেই হবে এই অক্টোবরের মধ্যেই, যাতে ডিসেম্বরে ভোট করা যায়। এই দাবিকে প্রতিষ্ঠা দিচ্ছে কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির অবস্থান। এই দলগুলি কেয়ারটেকার সরকার ব্যবস্থার সমর্থক ছিল এতকাল। আজ যদিও তাদের অনেকের অবস্থানের পরিবর্তন ঘটেছে। তাদের কেউ কেউ চাইছে ইউনূস ক্ষমতায় থাকলে তাদের রাজনৈতিক সুবিধা, সুতরাং ইউনূসের নেতৃত্বে হোক নির্বাচন। কিন্তু পুরনো দাবির ভূত যে ছাড়ছে না তাদের। 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর একটি অংশ বাতিল ঘোষণা করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে। আদালত তার রায়ে বলেছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ছিল। 2024 সালের 17 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর 20 ও 21 ধারা অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছে। আদালত তার রায়ে বলেছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংবিধানের মৌলিক কাঠামোর বিরুদ্ধে এবং গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বিচার বিভাগীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। এই রায়ের ফলে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আমি এই রায়ের ব্যাপারে আলোচনায় এক্ষুনি যাচ্ছি না, এটা এই আলোচনার বিষয় নয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে দায়ের করা 3টি রিভিউ আপিলের শুনানি আগস্ট মাসে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কেন এই রিভিউ আপিল? কারণ রায়ের খুঁটিনাটি বিষয় নিয়ে এই আপিল আদতে ইউনূসকে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা, নির্বাচন বিলম্বিত করার একটি চেষ্টা এবং ইউনূসের ক্ষমতায় থাকা এই দলগুলোর নির্বাচন জয়ের সুবিধা এনে দিতে পারে বলেই এই আপিল। এসব আপিল না উঠলে এতদিনে ইউনূসের বদলে কেয়ারটেকার সরকার এসে নির্বাচন করে সরে যেত এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসতো, কিন্তু তা হয়নি এই আপিলের জন্য। আর তারপর এবং এই দলগুলো সেটা চায় না বলেই। আর তারপর নতুন সরকার এসে এটা তো করতেই পারতো যে ঠিক আছে এখন ভোটটা হয়ে যাক, তারপর কেয়ারটেকার সরকার আসুক, ভোট হোক, তারপর নতুন সরকার এসে চাইলে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করতে পারত। সেটা করেনি এই কারণে যে দলগুলো সেটা চায়নি এবং এখনো চায় না যে ইউনূস সরকার বিদায় নিয়ে কোনো নিরপেক্ষ সরকার আসুক। এর জন্যই আপিল শুনানি পিছিয়ে যাচ্ছে। আর এই কথাটা মাথায় রেখেই জামাতের নেতাদের, বিএনপির নেতাদের, এনসিপির নেতাদের নিয়ে আমেরিকায় গিয়েছিলেন
ইউনূস সাহেব, যাতে আমেরিকার প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন যে সব দল আমি ক্ষমতায় থাকি, এইটাই চাইছে। কিন্তু আমেরিকা প্রশাসন, ট্রাম্প সাহেব তাকে সে সুযোগ দেননি, তিনি দেখাই করেননি। আর ওই ছবি বিতর্ক নিয়ে আমি এখানে আলোচনা করতে চাইছি না, কিন্তু ছবিটার পেছনে একটা ঘোটালা যে আছে সেটা পরিষ্কার। কিন্তু কতদিন এইভাবে পিছিয়ে দেয়া যাবে কেয়ারটেকার সরকার গঠনের সম্ভাবনা এবং নির্বাচনের সম্ভাবনা? কারণ নির্বাচন যে কোনো এই দলীয় সরকারকে দিয়ে হবে না, কেয়ারটেকার সরকার চাই, এইটাই তো হাইকোর্টের এখনকার বিচার। এবং সেটা যতদিন না সেটা সুপ্রিম কোর্ট বাতিল করছে, ওই বিচারটা স্ট্যান্ড করছে। ফাইন্যান্সিয়াল টাইমস ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে উল্লেখ করলেও তার যে সাংবিধানিক অবস্থানের দুর্বলতার কথা তারা কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণে বলা হয়েছে যে ইউনূস একজন রাজনৈতিক নবিশ, তার কোনো কাণ্ডজ্ঞান নেই রাজনীতির, এবং তিনি এর ফলে একটা বিপজ্জনক ফাঁদের মুখে এসে রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রধান বিরোধী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য চাপ দিয়ে যাচ্ছে, সতর্ক করে দিয়েছে যে বিএনপি সতর্ক করে দিয়েছে এই ব্যর্থতা দেশে ব্যাপক অসন্তোষের জন্ম দেবে। তারা একদিকে এটা বলছে, আবার আর একদিকে চাইছে ইউনূস থাকুন ক্ষমতায়। কি অদ্ভুত বৈপরীত্য ভাবুন। সরকারের সাংবিধানিক ভিত্তি দুর্বল থাকায় এই চ্যালেঞ্জ আরো জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী মোহাম্মদ ইউনূসের সরকার আজ গুরুতর চ্যালেঞ্জের মুখে। কেয়ারটেকার সরকার ব্যবস্থার আইনি পুনর্বহালের পর থেকে তার অবস্থান আরো দুর্বল হয়েছে, কারণ এটি নিরপেক্ষতার প্রশ্নে তার নৈতিক ভিত্তিকে চ্যালেঞ্জ করছে। সেনাবাহিনীর চাপ, প্রধান রাজনৈতিক দলগুলোর দাবি এবং এনসিপির কিংস পার্টি হিসেবে ভূমিকা, এই সব কিছু মিলে এক জটিল পরিস্থিতি তৈরি করেছে ইউনূস সরকারের সামনে, যা তার টিকে থাকার সম্ভাবনাকে ক্রমশ কম করে দিচ্ছে। হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়ের পর কেয়ারটেকার সরকার বিষয়ক আইনি পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, এটা বলাই বাহুল্য। 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট এই পঞ্চদশ সংশোধনীর যে একটি অংশ বাতিল করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল করলেও ওই রিভিউ পিটিশনগুলো দায়ের করার ফলে সেটা কার্যকর করা যায়নি। এই পিটিশনের মূল দাবি হচ্ছে পুরো পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিল করা। সেটা পরেও করা যেত, কিন্তু এই দাবির প্রধান রাজনৈতিক কারণগুলো ছিল নির্বাচনে নিরপেক্ষতা, তাহলে এর দ্বারা প্রতিষ্ঠিত হবে কেয়ারটেকার সরকার এলে। বিএনপি ও জামায়াত দাবি করেছে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো প্রমাণ করেছে যে রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব, তাই ফিরে আসুক কেয়ারটেকার সরকার। কিন্তু ইউনূস সরকার তো নিজেকে প্রমাণ করে দিয়েছে সে একটা রাজনৈতিক সরকার এবং তার আমলে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব। তাহলে কেন তার পদত্যাগের দাবিতে এই রাজনৈতিক দলগুলো এখন সরব হচ্ছে না? 2 নম্বরে আসি। এরপরে তারা যুক্তি দিয়েছিল যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা গণতন্ত্রকে শক্তিশালী করে, দুর্বল করে না। তাই যদি হয় তাহলে এখন কেয়ারটেকার সরকার দ্রুত স্থাপনের জন্য তারা কেন কোনো কথা বলছে না? আর শুনুন, আর এই যে তারা কেয়ারটেকার সরকার চাওয়ার পেছনে আইনি কারণ ছিল 2011 সালের রায়টি ঘোষণার 16 মাস পরে স্বাক্ষরিত হয়েছিল, রায় বেরিয়েছিল স্বাক্ষরিত হয়ে, যার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তারা তুলেছে। মৌলিক কাঠামো, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ এবং এটা বাতিল করা অসাংবিধানিক, এটাই হচ্ছে তাদের কথা। 3 নম্বর, রায়ের বিরোধিতা করতে গিয়ে তারা 2011 সালের সংক্ষিপ্ত রায়ে 2টো নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে করার নির্দেশ ছিল, কিন্তু পরে ফাইনাল যে অর্ডার পূর্ণ রায়ে এই উল্লেখ ছিল না। কিন্তু একটু ভাবলে বোঝা যাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এসব কথাগুলো হচ্ছে কসমেটিক চেঞ্জের দাবিতে আপিল করা হয়েছে, যে এসবগুলো আসলে কোনো বড় কোনো কারণ নয়। আপিল হয়েছে ইউনূসের সঙ্গে দলগুলোর বোঝাপড়ার দরুন। এই বোঝাপড়ায় আছেন দেশের প্রধান বিচারপতিও। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের
পূর্ণ বেঞ্চ 2025 সালের 26 আগস্ট শুনানি গ্রহণ করে। আদালত 21 অক্টোবর 2025 তারিখে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করেছে। প্রধান বিচারপতি আহমেদ বিচার প্রক্রিয়া বিলম্বিত করার উদ্দেশ্যে একটি সাংবিধানিক প্রশ্ন হঠাৎই তুলেছেন। সেই প্রশ্নটি হলো, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল যদি হয় তাহলে কখন বা কবে থেকে তা কার্যকর হবে? এই দাবি তো কোনো আপিলে ছিল না। হঠাৎ করে এমন একটি প্রশ্ন কেন উত্থাপন করা হলো? সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই প্রশ্নটি তোলার পেছনে ইউনূস সরকারের অধীনে নির্বাচন করার একটা ভাবনা আছে। অর্থাৎ এবারের ভোট হয়ে যাক, তারপর থেকে কেয়ারটেকার সরকারের আদেশ কার্যকর হবে, তাই নয় কি? সেটাতে জামাত, বিএনপি, এনসিপি দলগুলোর সুবিধে। কারণ ইউনূস তো তাদেরই লোক। নিরপেক্ষতার যে দাবি, তাতে গুলি মারো। কেয়ারটেকার সরকার বিষয়ক আইনি লড়াই এখনো চলমান। হাইকোর্টের রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আপিল বিভাগের হাতে। অক্টোবর মাসের শুনানি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এর ফলাফল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্য নির্ধারণ করবে, যদি অবশ্য এই শুনানি আদৌ শেষ হয়। বিচার ঝুলিয়ে রাখতে চাইছে জামাত, এনসিপি আর বিএনপির এক একজন তো এক এক রকম কথা বলেন। কিন্তু মোদ্দা কথা হলো, আন্তর্জাতিক মহল তাদের মতামত স্পষ্ট করে দিয়েছে। তা হলো, ভোটে আওয়ামী লীগকে বাদ দেওয়া চলবে না এবং নিরপেক্ষ ভোট করতে হবে। আর তাই চলেই যেতে হবে মোহাম্মদ ইউনূসকে। সেই যাওয়া দেরিতে নয়, এই মাসেই। স্বেচ্ছায় না গেলে তাকে টেনে নামানো হবে চেয়ার থেকে। এই নামানোর প্রক্রিয়া যে শুরু হয়ে গেছে সেটা বোঝা গেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পত্রবোমা থেকে। বলা বাহুল্য, এই পত্রবোমার পেছনে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী যে নেই তা হতেই পারে না, তারাও আছে। অতএব ইউনূসের দিন যে দ্রুত ফুরিয়ে আসছে, দেওয়ালে সেই লিখন স্পষ্ট। ইউনূস সাহেব দেওয়ালের লিখন পড়তে পারলে ভালো, না পারলে হয়তো দেশেই সারা জীবন কাটাতে হবে, আর সেটা অন্ধকার কারাকক্ষেই তার থাকার সম্ভাবনা। কারণ কম অপরাধ তো তিনি করেননি। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।